আমরা আগের ক্লাসে অটোনমাস আর নন অটোনমাস যে মোশনগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। কিছু এক্সাম্পলও দিয়েছিলাম আমরা, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর, ড্যাম্পড অসিলেশন, ফোর্স ভাইব্রেশন, এগুলো সমস্ত দিয়ে আমরা অটোনমাস আর নন অটোনমাসকে দেখিয়েছি। আজকে আমরা প্রথমে শুরু করবো আর কি। আমাদের আজকের আইডিয়াটা হচ্ছে ডিসিপ্যাটিভ, কনজারভেটিভ, এই সিস্টেমগুলো কাকে বলে। আমি মনে করে নিচ্ছি যে আমার কাছে একটা ফোর্স ফিল্ড আছে। সেই ফোর্স ফিল্ডে একটা পয়েন্ট থেকে যদি যাওয়া শুরু করে আমি ওই পয়েন্টেই ফিরে আসি, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হয়? এখন আমাদের প্রথমেই একটা প্রম্পট আনসার আছে কি 0। কিন্তু এতদিন ফিজিক্স পড়ার পরে উত্তরটা কিন্তু অতটা সহজ মনে হয় না। যদি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করে আবার ওই পয়েন্টে ফিরে আসতে আমার ওয়ার্ক ডান 0 হতো, তাহলে কখনোই গাড়িতে তেলের খরচ হতো না। আমি বেরিয়ে মানে যখন যেতাম তখন অর্ধেকটা পথ আমায় কষ্ট করতে হতো, আর বাকি অর্ধেকটা পথ আমায় ঠেলে ঠেলে নিয়ে যেতে হতো। ঠিক যে ব্যাপারটা হয় পাহাড়ে ওঠার সময়। পাহাড়ে ওঠার সময় আমি যে পথে গেলাম সেই পথেই নেমে এলাম, তাহলে আমার টোটাল ওয়ার্ক ডানটা 0। কেন 0 হয়? কারণ আমি যখন ওপরে উঠছি তখন আমি পোটেনশিয়াল এনার্জি গেইন করছি mgh, সেটাই হচ্ছে মাইনাস mgh ওয়ার্ক করলাম। আবার যখন আমি নেমে আসছি তখন ওই পোটেনশিয়াল এনার্জিটা আমাকে হেল্প করছে, ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স করেছি। এবার যখন নামছি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স করছি, মানে আমাকে ওপর থেকে আস্তে আস্তে নামিয়ে দেওয়া হচ্ছে। তো আস্তে আস্তে না, যাই হোক, আমি যদি ছেড়ে দিই তাহলে আমি জুম করেই পড়বো। তো প্রথম প্রবলেমটা হচ্ছে যে ওয়ার্ক ডান কিন্তু 0। উঠতে গেলে mgh মাইনাস mgh, নামতে গেলে প্লাস mgh, দ্যাট মিনস ওয়ার্ক ডান হচ্ছে 0। তো এই সিস্টেমটাকে, এই ফোর্সটাকে আমরা বলতে পারি কনজারভেটিভ ফোর্স। কিন্তু যখন আমি যে কথাটা বলছিলাম, আমি বাড়ি থেকে কলেজ গেলাম, কলেজ থেকে বাড়ি ফিরলাম, এই যে রাস্তাটা, এটা তো মাটির একটা হাইটেই যাচ্ছি আমি, তাহলে সেখানে তো mgh এর কোনো গল্প থাকছে না। সেখানে তাহলে কোন ফোর্স থাকবে? অবভিয়াসলি আমি যখন যাব সেখানে ফ্রিকশনাল ফোর্স আছে। এই ফ্রিকশনাল ফোর্সের উপরে আমি কাজ করছি। তো এখানে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে যখন আমি একটা গ্র্যাভিটেশনের এগেনস্টে কাজ করছিলাম, তখন আমি যখন উঠছিলাম আমি সিস্টেমের এগেনস্টে কাজ করছিলাম, নামার সময় সিস্টেম আমায় কাজ করিয়ে দিয়েছে, আমাকে নিজে থেকে কাজ করতে হয়নি, যার জন্য ওয়ার্ক ডানটা 0 হয়েছে। এবার কিন্তু যখন আমি ফ্রিকশনের কথা ভাবছি, তখন বাড়ি থেকে কলেজ যেতেও আমার কাজ করতে হচ্ছে, কলেজ থেকে বাড়িতে ফিরতেও আমাকে কাজ করতে হচ্ছে। কাজে মোট কাজটা কিন্তু কখনোই 0 হচ্ছে না। তো এইখান থেকেই আমরা কিন্তু কনজারভেটিভ আর নন কনজারভেটিভ সিস্টেমের একটা ডেফিনেশন পেয়ে যাই। আমি যদি এইভাবে ধরি যে একটা পার্টিকেল, এখানে তার উপর ফোর্স আছে এফ, এখানে ছোট্ট একটু লেন্থ ডিএল সে গেল, তাহলে তার কত কাজ করতে হবে? এফ ডট ডিএল। আমি যদি এটাকে ক্লোজ পাথে ইন্টিগ্রেট করি, তাহলে যদি আমি 0 পাই তবে সেই ফোর্সটাকে বলবো কনজারভেটিভ। এটাকে যদি আমি স্টোকস ল দিয়ে সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করি, তাহলে এই রেজাল্টটা আমাকে দিচ্ছে ডেল ক্রস এফ ইকুয়ালস টু 0। এই দুটোই হচ্ছে কনজারভেটিভ সিস্টেমের বিশেষত্ব। তো কনজারভেটিভ সিস্টেম কোনগুলো? না, যেমন হচ্ছে গ্র্যাভিটেশনের এগেনস্টে ওয়ার্ক ডান, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান, এগুলো সমস্তই হচ্ছে নন কনজারভেটিভ, এই সরি কনজারভেটিভ। কারণ প্রত্যেক ক্ষেত্রেই অ্যাট্রাকশন আছে, আবার
মানে আমি যখন যাচ্ছি তখন ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স আছে, আবার ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স আছে, কিন্তু যেখানে এটা জিরো হবে না সেটা হয়ে যাবে নন কনজারভেটিভ ফোর্স। সেখানে আমি যদি পুরো এক পাক ঘুরে আসি কোন আমাকে কাজ করতেই হবে, যেটা হচ্ছে আমি দেখেছি ফ্রিকশনের জন্য হচ্ছে। মাটির সঙ্গে আমাদের যে পায়ের ফ্রিকশনটা, সেই ফ্রিকশনের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটাই আমাদের বলে দিচ্ছে যে ফোর্সটা নন কনজারভেটিভ টাইপের, যেহেতু এখানে টোটাল ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে। আচ্ছা, ফ্রিকশন ছাড়া আর কি আমরা ভাবতে পারি যেটা নন কনজারভেটিভ? এটাও এক রকমের ফ্রিকশন, যেটা হচ্ছে ভিসকসিটি। এয়ার এর মধ্যে দিয়ে যখন আমি একটা পেন্ডুলামকে দুলিয়ে দিয়েছি তখন অবভিয়াসলি ওটা যখন বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেটা নন কনজারভেটিভ। এবার আমরা একটু অন্যভাবে একটু ডিসকাস করে দেখি যে কোথায় কনজারভেটিভ হবে, কোথায় হবে না। এই যে একটা আমি ইন্ডিকেশন পেয়েছি ডেল ক্রস এস ইকুয়ালস টু জিরো, এটাই আমাকে বলে দেবে যে কখন আমি কনজারভেটিভ পাবো, কখন নন কনজারভেটিভ পাবো। একটা সোজা থাম্ব অফ রুল হচ্ছে যে যদি ফোর্সটা পজিশনের উপর ডিপেন্ড করে তখন সেটা কনজারভেটিভ। পজিশনের উপর ডিপেন্ড করলে আমি যদি সেই পজিশনে ফিরে আসি, নর্মালি আমার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। আর যদি সেটা শুধু এক্স ওয়াই জেড নয়, এক্স ডট ওয়াই ডট জেড ডটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ভেলোসিটির উপরেও ডিপেন্ড করে, তখন সেটা হয়ে যাবে নন কনজারভেটিভ। যেমন একটা ট্রেন লাইনের উপর দিয়ে যদি না গিয়ে থেমে থাকে, সে তো কোনো ওয়ার্ক ডান করছে না, তার ইঞ্জিন চালু রাখতে হয়নি, কিন্তু লাইনের উপর দিয়ে গড়াতে শুরু করলেই একটা ফ্রিকশন এসে যাবে। যে ফ্রিকশনটা আবার ভেলোসিটি যত বাড়াবো তত বেশি ফ্রিকশন। তো এইটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্স। পজিশন ডিপেন্ডেন্সও আছে, আবার ভেলোসিটি ডিপেন্ডেন্সও আছে। আমি লাইনের একটা জায়গা একটু বেশি খসখসে আছে, সেই জায়গাটায় বেশি ফ্রিকশন হবে। তাহলে ফ্রিকশন যে শুধু ভেলোসিটির উপর তাও না, নেচার অফ দ্য সারফেসের উপরে নির্ভর করছে। তার মানে পজিশন কোঅর্ডিনেটটাও এখানে ইম্পর্ট্যান্ট। কাজেই যখনই আমি একটা নন কনজারভেটিভ ফোর্সের কথা ভাববো তখনই আমি দেখব যে সেখানে একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট পার্ট চলে আসে। এবার আমি এটাকে একটু সহজে বোঝাবার জন্য আমি একটা অসিলেটরের কথা, একটা সিম্পল হারমোনিক ভাইব্রেশন। মনে কর এটা হচ্ছে একটা ট্রাজেক্টরি, একটা পার্টিকেল এই পথে সিম্পল হারমোনিক ভাইব্রেশন। তো এক্ষেত্রে তার ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হচ্ছে যে f equals to minus k into x। এটা সিম্পল হারমোনিক ভাইব্রেশনের যেটা ইকুয়েশন, it is proportional to displacement আর it always acts towards the equilibrium point। আমি যদি এই দিকে যাই, এখানে আমার x পজিটিভ, তার মানে ফোর্স নেগেটিভ, ফোর্স নেগেটিভ মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। x যদি নেগেটিভ হয় তাহলে ফোর্স পজিটিভ, তার মানে ফোর্সটা হবে এই দিকে। এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে নিই তাহলে কি হবে? m d2x dt2 equals to minus k। m দিয়ে যদি ভাগ করে দিই আমার ইকুয়েশনটা দাঁড়াবে d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো, যেখানে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই। কেন ওমেগা স্কোয়ার, কেন ওমেগা নয়, কারণ তো জানাই আছে, কারণ এর যে সলিউশন, সেই সলিউশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা,
উল্টো করে a cos omega t প্লাস b sin omega। তো এখানে অবভিয়াসলি আমি যদি ওমেগা স্কোয়ার না ধরে ওমেগা ধরতাম তাহলে এখানে রুট ওমেগা করতে হতো। আর আমার এখানে এটা একটা সুন্দরভাবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একটা কনসেপ্ট আছে, যার জন্য এই কনস্ট্যান্টটাকে ওমেগা স্কোয়ারই ধরা হয়। এবার প্রবলেম হচ্ছে যে এমন কি বলা যায় যে ফোর্সটা সবসময় এক্স এর উপর ডিপেন্ড করবে, অন্য কিছুর উপর ডিপেন্ড করবে না? যেমন আর একটা টার্ম যদি আমি ইনক্লুড করি, এটা k1 করে দিলাম, এটা k2 এক্স স্কোয়ার করে দিলাম। এই যে টার্মটা তৈরি হলো, এই টার্মটার জন্য কিন্তু হারমোনিক ব্যাপারটা একটু ঢেকে গেল। কেন না, এখানে এক্স এর পজিটিভই হোক আর নেগেটিভই হোক, এটা সবসময় মাইনাস আছে। যদি পজিটিভ করে দিই এটা সবসময় প্লাস আছে, কারণ এক্স যেটা সেটা নেগেটিভই হোক আর পজিটিভই হোক, এটা সবসময় পজিটিভই থাকে। যদি এক্স স্কোয়ার না হয়, এখানে এক্স কিউব হয়, তাহলেও কিন্তু এটা হারমোনিকের টাইপেরই হয়, কারণ এটা যে দুলছে এক্স কিউব মানেই যখন এই দিকে আছে তখন এই দিকে ফোর্স, যখন এই দিকে আছে এই দিকে। যার জন্য অড পাওয়ার্স নিয়ে আমরা সাধারণত কাজ করি। যদি ইভেন পাওয়ার নেওয়া হয় তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে সরে আসে। যেমন আমি যদি এটা মাইনাস রাখি তাহলে সবসময় এই দিকে ফোর্স পাবে, যার জন্য ইকুইলিব্রিয়ামটা একটু সরে যাবে। আবার যদি এটাকে প্লাস করে দিই তাহলে তখন ফোর্সটা কোন দিকে হবে, এই দিকে হবে, তখন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এদিকে চলে আসবে। পেন্ডুলামটা যে দুলবে সে কিন্তু ঠিক মাঝখানের পয়েন্টটা তার উপরে ইকুইলিব্রিয়াম হবে না। ও ডান দিকে বাঁ দিকে দুললে এই দিকে কম বেশি যাবে, ওই দিকে চলে আসবে। সেটা ডিপেন্ড করবে এই সাইনটার উপর। স্কোয়ার আর কিউব থাকলে 2^5 থাকলে এগুলো কোনো ঝামেলা না, এগুলোতে দুদিকেই সমানভাবেই তুলবে। তো যে কথাটা বলার জন্য বলা সেটা হচ্ছে এইটা কনজারভেটিভ হবে না নন কনজারভেটিভ। তো এখানে আমি আগেই হিন্টসটা দিয়েছি যে এখানে এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স ডটের উপর না। কাজেই যদি শুধু এক্স এর উপর ডিপেন্ড করে তাহলে এটা কনজারভেটিভ, ডেল ক্রস এক্স করলে আমি 0 পাবো। আর যদি এটা এক্স ডটের উপর ডিপেন্ড করে শুধু, তাহলে সেটা অবশ্যই নন কনজারভেটিভ হয়ে যায়। তো এক্স ডটের উপর কখন ডিপেন্ড করে সেটা এবার একটু দেখি। আমরা এটা নিয়ে খুব পরিচিত ইকুয়েশনটা, d2x dt2 প্লাস বা মাইনাস টোয়াইস b dx dt প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এই টার্মটা কি টার্ম? এই টার্মটা আমরা দেখেছি সিম্পল হারমোনিক ভাইব্রেশনের ক্ষেত্রে এটা ড্যাম্পিং টার্ম। এই টার্মটা হচ্ছে একটা ড্যাম্পিং টার্ম। তার মানে এখানে যখন এটা ঘোরাফেরা করবে সেই অবস্থাতে এর উপরে একটা ফোর্স কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যার জন্য এটা মুভ করাতে বাধা দেবে। এইদিকে যখন যাচ্ছে কিছু আগেই থেমে যাবে, আবার এইদিকে যখন যাবে আরো কম ডিস্টেন্স যাবে, এইভাবে এভার ডিক্রিজিং অ্যাম্পলিটিউড নিয়ে এটা এখানে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে ড্যাম্পড অসিলেটর। যদি ড্যাম্পড অসিলেটর হয় তবে সেক্ষেত্রে কিন্তু এটা নন কনজারভেটিভ ফোর্সের একটা এক্সাম্পল, কারণ এখানে শুধু এক্স না এক্স ডটও আছে। এবার আমাদের সিলেবাসে
তিন রকম অসিলেটরের কথা বলা আছে। তো এই অসিলেটর গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। প্রথম যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা নিয়ে আমরা প্রথমে ডিল করছি। এটা হচ্ছে ডাফিং অসিলেটর। একটা ডাফিং অসিলেটরের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশনটা হচ্ছে x double dot plus x plus epsilon x cube equals to 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অনেকগুলো সিম্পলিফিকেশন করা হয়েছে। এখানে এমটাকে 1 ধরে নেওয়া হয়েছে, আর এখানে কোনো ড্যাম্পিং টার্ম নেওয়া হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স এর সঙ্গে আবার একটা, মানে এখানে যে ওমেগা স্কোয়ার এক্স আছে এই ওমেগা স্কোয়ারকেও 1 ধরে নেওয়া হয়েছে। আর ওইখানে একটা এক্স কিউবের উপর টার্ম চলে এসেছে, এবং এই এপসাইলন টার্মটা তার স্ট্রেংথটাকে মাপছে। এখানে যে রেস্টোরিং ফোর্সটা, সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এপসাইলন এক্স কিউব। এই হচ্ছে রেস্টোরিং ফোর্সটা। আমরা যদি ইকুয়েশনটাকে এইরকম নিই, যদি একটা স্প্রিং এর ইকুয়েশন নিতাম, এফ এক্স ইকুয়ালস টু কত হতো, মাইনাস কে। তাহলে আমার এখানে কে এর ভ্যালু হিসেব করে কি করতে হবে, এখানে কেটাকেই আবার একটা ফাংশন অফ এক্স বলছিলাম, এইটাকে আমরা কেটাকে ফাংশন অফ এক্স বলছি। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস এপসাইলন এক্স স্কোয়ার ইন্টু এক্স, এইভাবে লিখতেই পারি। তাহলে এই যে কে এর ভ্যালু যেটা, দ্যাট ইজ এ ফাংশন অফ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস এপসাইলন এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের কে। এখানে আমরা একটা জেনারেলাইজেশন করেছি। জেনারেলাইজেশনটা হচ্ছে যে আমরা কে এর যে ভ্যালুটা, সেই কে এর ভ্যালুটাকে আমরা পজিশন ডিপেন্ডেন্ট ধরে নিয়েছি। অবশ্যই এটা একটা কনজারভেটিভ অসিলেটর, তার কারণ হচ্ছে যে এখানে যে কে এর ভ্যালুটা আছে, এখানে গোটা ইকুয়েশনের মধ্যে কোথাও এক্স ডট আসেনি, আর এক্স ডট আসেনি বলে সেটা অবশ্যই কনজারভেটিভ। এইবার আমি যদি কে এর এই ভ্যালুটা দেখি, এখানে এপসাইলনের ভ্যালুটা একটু ইম্পর্ট্যান্ট আছে। যদি এপসাইলন গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কে এক্স এর কে ভ্যালুটা বেড়ে যাবে, তার মানে স্প্রিং যেটা, সেই স্প্রিংটা শক্ত হয়ে যাবে। আর যদি এটা নেগেটিভ হয়ে যায় এপসাইলনের ভ্যালুটা, তখন কি দেখবো আমরা, ওটা একের থেকে কম হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি সেক্ষেত্রে আমরা স্প্রিংটা একটু নরম হয়ে গেল। তো এইগুলো একটু এইভাবে আমরা এটাকে অ্যানালিসিস করতেই পারি। এটা কিন্তু কনজারভেটিভ সিস্টেম, এটা কারণটাও বলেছি আমরা, কারণ এখানে কোনো রকমের এক্স ডটের ওপর ডিপেন্ড নেই। আচ্ছা, এগুলো আমরা পরে দেখে নেবো এদের, এগুলো এদের সলিউশনটা আমার না, আজকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এদের সম্পর্কে একটু আইডিয়া দেব। এবার আমি একটা অসিলেটরের কথা ভাবছি, এটার নাম হচ্ছে ভ্যান ডার পল অসিলেটর। এটা ডাফিং অসিলেটর হলো।
ভ্যান ডার পল অসিলেটর। এর জন্য যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা হচ্ছে, বা আমি যদি শর্ট নোটেশনে লিখি তাহলে এটা হবে এক্স ডবল ডট মাইনাস মিউ 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ডট প্লাস এক্স ইকুয়ালস টু 0। এটা ভ্যান ডার পলের অসিলেটর। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স নিয়ে উনি কিছু করেন না। রেস্টোরিং ফোর্সটা যেমন রেখে দিয়েছেন ওমেগা স্কোয়ারটাকে 1 ধরে নিয়েছেন। এখানে ইউনিটটা যেটা সেটাকেও 1 ধরে নিয়েছেন। এখানে যদি আমি এটা কে রাখি তাহলেও সেটা একই ব্যাপার হবে। এটা হচ্ছে একটা সিম্পল ইকুয়েশন। কিন্তু এই যে ড্যাম্পিং টার্ম, সেই ড্যাম্পিং টার্মটা আবার এক্স এর উপর ডিপেন্ড করছে। তার মানে শুধু ভেলোসিটি না, যেমন একটা ড্যাম্প ভাইব্রেশনে আমরা দেখেছি যে শুধু ভেলোসিটির উপর ডিপেন্ড করে ওর ড্যাম্পিংটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা শুধু ভেলোসিটি না, সেরকম পজিশনের উপরেও ডিপেন্ড করছে। মিউ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর জন্য আমরা বলছি এটা একটা পজিশন ডিপেন্ডেন্ট ফোর্স। যেহেতু ওর সঙ্গে এক্স ডট আছে, কাজেই এটা কিন্তু একটা নন কনজারভেটিভ টাইপ অফ অসিলেটর। এটা অ্যাকচুয়ালি এর অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে, যেমন রিল্যাক্সেশন অসিলেটর। এটা একটা একটা স্পেশাল টাইপ অফ অসিলেটর, যেটা অনেক ইলেকট্রিক্যাল সার্কিটে এই ধরনের অসিলেশন দেখা যায়। তো সেইটাকে আমরা এই ভ্যান্ডার পল আর একজন বার করেছিলেন ভ্যান্ডার মার্ক, ওনারই কলিগ ছিলেন। এবার দুজনে মিলে এই ইকুয়েশনটাকে তৈরি করেছে। এটার আবার একটা 2 ডাইমেনশনাল ফর্মও আছে। তো সেগুলো আমরা যাচ্ছি না, আমাদের শুধু বক্তব্য ছিল যে এটা হচ্ছে একটা নন কনজারভেটিভ। আচ্ছা, এবার আমরা পরেরটায় যাব। পরেরটা হচ্ছে ম্যাথিস ইকুয়েশন। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাথিস ইকুয়েশন। এক মিনিট। আচ্ছা, যেটা ম্যাথিস ইকুয়েশন আমরা যেটার কথা বলছিলাম, এখানে একটা মুশকিল আছে। এখানে আমরা যে রেস্টোরিং ফোর্স যেটা আছে, সেই রেস্টোরিং ফোর্সটা একটু ডিফারেন্ট। এই রেস্টোরিং ফোর্সের মধ্যে একটা কস্ট টার্ম ঢুকে পড়বে, তবে সেটা ম্যাথিস ইকুয়েশন হবে। আমি ম্যাথিস ইকুয়েশনটা লিখে দেখাচ্ছি। ম্যাথর ইকুয়েশন হচ্ছে এক্স ডাবল ডট প্লাস এ প্লাস এপসাইলন কস টি ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু জে। এখানে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেল এই কারণে যে ওমেগা স্কোয়ার টার্ম যেটা, সেই ওমেগা স্কোয়ার টার্মটা এক্সপ্লিসিটলি টি আছে তার মধ্যে। এটা তো ওমেগা স্কোয়ার। এই ওমেগা স্কোয়ার থেকে আমি ফ্রিকোয়েন্সি পাই 2 পাই/টি বা টোয়াইস পাই এন করে আমি ফ্রিকোয়েন্সি পাচ্ছি। সেই ফ্রিকোয়েন্সিটা টাইম ডিপেন্ডেন্ট ফ্রিকোয়েন্সি।
মানে সময়ের সঙ্গে কস্টটি যেহেতু আছে, কাজে একবার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে আর একবার ফ্রিকোয়েন্সি কমে যাবে। এই ধরনের যদি কোনো অসিলেটর আমি পাই, তবে সেটা ম্যাট্রিজ অসিলেটরটাকে আমরা ইউজ করে আমরা বুঝতে পারবো এর। তো এখানে এই যে ইকুয়েশনটা, এটা কনজারভেটিভ না এটা নন কনজারভেটিভ? ক্লিয়ারলি এর মধ্যে কোনো এক্স ডট টার্ম নেই। যদি এক্স ডট টার্ম না থাকে, তাহলে এটা পরিষ্কার করেই বলতে হবে যে এটা কনজারভেটিভ ফোর্স। তবে কনজারভেটিভ ফোর্স হলেও এর উপর যেটা কাজ করছে সেটা কিন্তু টাইমের সঙ্গে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যেটা কি সিলেবাসে যেটা ছিল 1 নম্বর, সেই 1 নম্বরটা ওয়ানের এ, 4-এর এইটা আমরা শেষ করলাম। এবার আমরা বি এর দিকে আস্তে আস্তে ঢুকবো আর কি। আইডিয়া, ফিক্স পয়েন্টস আর ফ্লোজ, এইটুকুই আজকে আমার করার ইচ্ছে আছে। যে আইডিয়া, ফিক্স পয়েন্ট অ্যান্ড ফ্লোজ। আমরা ফ্লো কথাটার মানে কি বুঝি? আমরা দেখেছি যে একটা জল চলে যাচ্ছে, জল যদি চলে যায় তাহলে সেটা একটা কন্টিনিউয়াসলি যেন ফ্লো করছে। তো মেকানিক্সে ফ্লো কথাটার কি মানে? আমরা কি সবসময় ফ্লুইড নিয়ে কাজ করবো ফ্লো এর সময়, না একটা পার্টিকেল চলে বেড়াচ্ছে সেটাকেও একটা ফ্লো হিসেবেই আমরা ট্রিট করবো? সেটা একটু আমরা ভেবে দেখি। আমি আগে যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়িয়েছি, তখন আমি ফ্রি স্পেস নিয়ে আলোচনা করেছি। আগের ক্লাসটায় ফ্রি স্পেস নিয়ে আমি আলোচনা করেছি। আমি যদি একটা ওয়ান ডাইমেনশনাল মোশন ধরি, তাহলে এই দিকে হচ্ছে এক্স আছে আর এই দিকে আছে পি এক্স আছে। তো একটা পার্টিকেল যখন যেভাবে যায় তার একটা পজিশন আছে, ওয়ান ডাইমেনশন তো সে একটা লাইন ধরে যাবে। তো কোথাও একটা এক্স পাচ্ছি তার, ওইখানে তার মোমেন্টাম পাচ্ছি, সেখানে আমি ফ্রি স্পেসে একটা পয়েন্ট পাচ্ছি। এবার এই যে ফ্রি স্পেসের পয়েন্টটা, সে কিন্তু থেমে নেই। আমি যদি কিছু সময় পরে দেখি ওর পজিশনে পাল্টেছে আর মোমেন্টামও পাল্টেছে, তাহলে ফ্রি স্পেসে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা সরে সরে যাচ্ছে। আমি যদি এখানে একটা কোনো সেকশন ধরি, সেই সেকশনের মধ্যে দিয়ে এই যে পয়েন্টস গুলো কি যাচ্ছে, এরা যেন একটা ফ্লো তৈরি করে। আমরা ফ্লো বলতে ফেস পয়েন্টে যে ফ্লো সেটাকেই ইন্ডিকেট করি। এখন আমরা যদি একটা জেনারেল সিস্টেম ভাবি, সেই জেনারেল সিস্টেমের মধ্যে ডিগ্রিজ অফ ফ্রিডম অনুযায়ী তার নাম্বার অফ কোঅর্ডিনেটস আছে। আমি যদি x1 ডট ভাবি, তাহলে x1 ডট ইজ ইকুয়ালস টু সাম ফাংশন অফ x1 x2 এরকম করে আপ টু xn। সেরকম করে x2 ডট যেটা, সেটা আর একটা ফাংশন ধরবো f2 অফ x1 x2 xn। এইরকম করে xn ডট যেটা, সেটা হচ্ছে fn অফ x1 x2। এটা হচ্ছে একটা জেনারেল ডিসকাশন। কিন্তু আমি যদি n ইকুয়ালস টু 1 করে দিই, তাহলে সেখানে তখন একটাই ইকুয়েশন x ডট ইকুয়ালস টু f অফ x। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা বলবো 1D ফ্লো, ওয়ান ডাইমেনশনাল ফার্স্ট অর্ডার সিস্টেম বলবো এটা। এখানে যে এক্স যেটা রয়েছে, এই এক্সটা, এটা একটা টাইমের সঙ্গে রিয়াল ভ্যালুড ফাংশন। মানে যত টাইম যাবে তত এক্সটা চেঞ্জ করবে। যদি থেমে থাকে তাহলে ওটা জিরো ওইখানেই থাকবে, এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। কিন্তু ইট মে বি এ ফাংশন অফ।
আর এখানে এফএক্স যেটা, সেটা হচ্ছে একটা খুব স্মুথ রিয়াল ভ্যালুড ফাংশন। যদি হয় তবে এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল বা ফার্স্ট অর্ডার সিস্টেম বলতে পারি। আচ্ছা, এখানে যে সিস্টেম কথাটাকে যে বলা যাচ্ছে, সিস্টেম কথাটার মানে ডাইনামিক্যাল সিস্টেম ইত্যাদি যে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমার এটা ইকুয়েশনের কালেকশন না। একটা সিঙ্গেল ইকুয়েশনকেও আমরা সিস্টেম হিসেবে ধরতে পারবো, কারণ আমি তো ফেজ স্পেস নিয়ে কাজ করছি, গামা স্পেস নিয়ে। সেখানে একটা পয়েন্টই আমার কাছে অনেকগুলো পার্টিকেল হতে পারে। যদি আমার কাছে এই যে এফটা আছে, এটা যদি ফাংশন অফ এক্স এন্ড পি হয়ে যায়, হতেই পারে। মানে ভেলোসিটি যেটা, সেটা শুধু পজিশনের উপর ডিপেন্ড করছে না, টাইমের উপরেও ডিপেন্ড করছে। মানে আমি যে ফোর্সটা দিচ্ছি, সেই ফোর্সটাকে আমি টাইমের সঙ্গে বাড়াচ্ছি কমাচ্ছি, তাহলেই এরকম ঘটনা ঘটবে। কিন্তু সেই ক্ষেত্রটা যদি মনে থাকে, এটা একটা নন অটোনমাস হয়ে যাবে। অটোনমাস হচ্ছে যেখানে টাইমটা এক্সপ্লিসিটলি আসে না, আর নন অটোনমাস হচ্ছে যেখানে টাইমটা এক্সপ্লিসিটলি আসে। এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। তো এখানে আমি যদি এই ধরনের একটা ফর্ম নিই, তবে সেটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, আর আমরা আলোচনাটাও করতে পারবো না। তো আমরা ওই জন্য শুধু অটোনমাস সিস্টেম নেব, যেখানে এফটা শুধুমাত্র মানে একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড। আমরা যদি একটা ছবি টবি চিন্তা করি, তবে আমরা কিরকম দেখি? আমরা যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে তো আলোচনা করতেই পারি, একটা স্পেসিফিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যাতে করে জিনিসটা বোঝা যায়। আমরা ধরে নিচ্ছি এক্স ডট ইকুয়ালস টু মাইনাস। এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, কারণ সাইন এক্স কে যদি আমি ভাঙাই, তাহলে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5। এটা একটা খুব সিম্পল ইকুয়েশন, অথচ এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। এখানে মনে রাখতে হবে যে আমরা যত বেশি এক্সটাকে বাড়াবো, তত বেশি টার্মগুলোকে আমরা ইনভোক করবো। যদি ছোট এক্স হয়, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমরা শুধু এক্স নিয়েই থেকে যাবো, তাহলে সেটা লিনিয়ার থাকবে। এবার আমরা যদি ভ্যারিয়েবলটাকে সেপারেট করি, এক্স ডট কে লিখি ডিএক্স ডিটি, তাহলে ডিটি ইকুয়ালস টু কত হবে? ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স হবে। তাহলে এখানে আমি যদি পি এর ভ্যালুটাকে বার করতে হয়, তাহলে পি ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। এটার যদি ইন্টিগ্রেশন করি আমি, তাহলে মাইনাস লগ অফ কোসেক এক্স প্লাস কত? প্লাস সি। এই হবে আমাদের ইকুয়েশনটা। এবার যদি আমি সি কনস্ট্যান্টটাকে বের করতে চাই, তাহলে আমার কিছু বাউন্ডারি কন্ডিশন লাগবে। আমি ধরে নিচ্ছি যে পি ইকুয়ালস টু যখন জিরো, তখন এক্স ছিল এক্স জিরোতে। পি কে জিরো করলাম, এক্স হয়ে গেল এক্স জিরো। তাহলে সেই অবস্থায় আমি ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট আছে, এটার সঙ্গে একটা সি আছে, এই সি কনস্ট্যান্টটা বের করতে চাইছিলাম। তাহলে সি ইকুয়ালস টু তখন কত হবে? সি ইকুয়ালস টু দাঁড়িয়ে যাচ্ছে লগ অফ কোসেক এক্স জিরো প্লাস কট অফ
x0। তাহলে এইটাকে যদি সি বসে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তার মানে এইটা ওপরে যাবে এটা নিচে যাবে। তাহলে কি ইকুয়ালস টু আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে লগ অফ কোসেক x0 প্লাস cot x0 divided by cosec x প্লাস cot x। আমি সি এর ভ্যালুটা ইভ্যালুয়েট করে বের করে দিই। এটা কি রেজাল্টটা খুব ভালো একটা পাওয়া গেল, কিন্তু এটাকে ইন্টারপ্রিট করবো কি করে? এখানে রেজাল্টটা খুবই মানে জটিল এসছে। আমরা ধরে নিচ্ছি কিছু কিছু করে যে x0 হচ্ছে π/4। তখন সিস্টেমটা t যখন ইনফিনিটি হবে তখন কি হবে? এটা একটা প্রশ্ন আমার মাথায় আসতেই পারে। আমরা যে কোনো একটা ইনিশিয়াল কন্ডিশন নিলাম, x হচ্ছে x0 π/4 ধরলাম, তখন x-টির ব্যবহার কি হবে যখন t টেন্ডস টু ইনফিনিটি? এই প্রশ্নগুলো মাথায় আসতেই পারবে। সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ইকুয়েশনটা ট্রান্সপারেন্ট ইকুয়েশন নয়। এই যে ইকুয়েশনটা আমরা দিয়েছি, আমরা যদি ১ নম্বর আগের যে ইকুয়েশনটা যেটা ছিল x ডট ইকুয়ালস টু সাইন এক্স, ওই ইকুয়েশনটা কিন্তু আমরা গ্রাফে ফেলতে পারি। গ্রাফ দিয়ে যদি আমি এটার অ্যানালিসিস করি তাহলে তখন এটা খুব সুন্দরভাবে আমি অ্যানালিসিস করি। মানে এক্সাক্ট যখন ক্যালকুলেশন করলাম তখন দেখছি আমি যে কিছুই বুঝতে পারছি, কিন্তু যদি আমি গ্রাফ দিয়ে এটা আঁকি দেখি কি হয়। এইদিকে এক্স ডট আছে আর এইদিকে এক্স আছে, তাহলে যে গ্রাফটা হচ্ছে সেই গ্রাফটা এইরকম করে এইরকম করে একটা গ্রাফ আমি পাবো আর কি। তো এটা তো 1D আমরা বলেইছি, তার মানে যে পার্টিকেলটার কথা বলা হয়েছে সেটা এই রাস্তা দিয়ে অসিলেট করবে, এইটা এক্স অ্যাক্সিস বরাবর অসিলেট করবে। এইখানে এই যে পয়েন্টটা আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে আমি আরেকটা লোব আঁকলে ভালো করতাম। আচ্ছা আমি না একটু ছবিটাকে উল্টো করে আঁকি। সাইন এক্স তো এটা নিচের দিকে নেমে গেছে, এইখান থেকে আঁকা শুরু করি তবে ঠিক আছে। এইরকম যাবে। তো আমি এই পয়েন্টটার কথা ভাবছি, একটা ছেড়ে ছেড়ে এই পয়েন্টটার কথা ভাবছি, এই পয়েন্টটার কথা ভাবছি। আবার এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটো আবার ডিফারেন্ট। যাই হোক, আমি এখানে যে পয়েন্টগুলোর কথা ভাবছি
সেখানে এক্স ডটের ভ্যালু কত? 0। তার মানে কি ওখানে যে ওই পজিশনে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা কোনো রকম নড়ছে না, তো এদের বলা হবে ফিক্স পয়েন্ট। আর বাকি যে পয়েন্টগুলো সেখানে নড়াচড়া করবে সেগুলো ফিক্স পয়েন্ট নয়। তাহলে গ্রাফ থেকে আমরা ফিক্স পয়েন্ট কিন্তু বুঝতে পারবো, যেটা আমরা অ্যানালিসিস করে আমি যখন সলভ করলাম ইকুয়েশন সলভ করে কিন্তু বুঝতে পারছি না। কোনো কোনো ক্ষেত্রে ইকুয়েশন সলভ করে বোঝা যায়, আর গ্রাফিক্যাল অ্যানালিসিস করলে তো খুব সহজেই জিনিসটাকে বোঝা যাচ্ছে। এই জায়গায় আমরা যে ফ্লোটা, এই ফ্লোটা কিরকম করে পাবো? এখানে যে পার্টিকেলটার মোশন হচ্ছে সেই পার্টিকেলটা নেগেটিভ দিকে আছে, তার মানে এই দিকে হবে। আর এখানে যে মোশনটা পজিটিভ দিকে আছে তার মানে এটা এই দিকে হবে। এইসব জায়গায় যে মোশন গুলো, এই জায়গার যে মোশনটা এই দিকে যখন যাচ্ছে তখন এটা নেগেটিভ দিকে থাকবে, এই দিকে থাকবে। আবার যখন এই দিকটার কথা ভাবছি তখন পজিটিভ আছে, এই দিকে মোশন হবে। এগুলো সবই বুঝতে হবে। এইদিকে যখন দেখছি নেগেটিভ আছে তার মানে এইদিকের যে মোশনটা সেটা এই দিকে হবে, এই দিকের মোশনটা পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারছি যে ফ্লো যেটা হবে সেটা রাইটে থাকবে যখন এক্স ডট গ্রেটার দ্যান 0 হবে, আর ফ্লোটা লেফটে হবে যখন ওটা এক্স ডটটা লেস দ্যান 0। ফ্লো কথাটার মানে কিন্তু পয়েন্টের মুভমেন্ট। আর যে জায়গায় এক্স ডট ইকুয়ালস টু 0 ছিল সেই জায়গায় কোনো ফ্লো নেই, সেখানে শুধুই ফিক্সড পয়েন্ট আছে। তাহলে ফ্লো আর ফিক্সড পয়েন্ট এই কথাটা বোঝা যাচ্ছে এখানে। যেখানে পার্টিকুলার মুভমেন্ট হচ্ছে সেখানে ফ্লো আছে, যেখানে পার্টিকুলার মুভমেন্ট হচ্ছে না সেখানটা ফিক্সড পয়েন্ট হচ্ছে। তাহলে এখানে একটা করে ফিক্সড পয়েন্ট আসছে, আবার একটা করে আবার মাঝখানে যে জায়গাগুলো সেই জায়গাগুলো আবার ফ্লো থাকছে। আচ্ছা, এখানে আবার দু রকমের ফিক্সড পয়েন্ট হবে। আমি একটায় এইরকম করে কিছু হলুদ ডট দিই, আর একটা একটু গ্রিনিশ টাইপের ডট দিয়ে এই ফিক্সড পয়েন্ট দুটো চিহ্ন দেখিয়েছি। তো যেখানে এই গ্রিন ডট গুলো আছে সেই গ্রিন ডট যেগুলো আছে সেগুলোকে হচ্ছে স্টেবল ফিক্সড পয়েন্ট বলা হয়। আর যেগুলো আমি একটা ইয়েলো ডট দিয়েছি সেগুলোকে আনস্টেবল ফিক্সড পয়েন্ট বলা হয়। বুঝতে পারছি? এই জায়গাটায় যখন আছে তখন যদি ও এখান থেকে একটু এদিক ওদিক সরে যায় তবে ও এইখানেই ফিরে আসবে। কিন্তু এই জায়গাটায় যদি চলে আসে তখন কিন্তু দেখা যাবে কি সে একবার যদি তাকে আমি এই জায়গাটা থেকে মুভ করিয়ে দিই তাহলে সে আর ফেরত আসবে না। যার জন্য এখানে স্টেবল আর আনস্টেবলের গল্পটা আছে। এখানে যে পয়েন্টটা আছে এই ফ্লোটা দেখছি এখান থেকে অ্যাওয়ে আছে, তার মানে এখানে যদি সামান্য পার্টিকেলটাকে আমরা সরিয়ে দিই তাহলে কি হবে? পার্টিকেলটা এখান থেকে দূরে চলে যাবে, তার মানে সেটা আনস্টেবল রইল, আনস্টেবল ইকুইলিব্রিয়ামে রইল। আর এইখানে যেটা আছে সেখানে দেখ সবগুলো ওর দিকে এগিয়ে আসছে, মানে যদি একটু এদিকে চলে যায় ও এইদিকে এই পয়েন্ট আবার ফেরত আসবে, এটা যদি একটু এদিকে চলে যায় এই আবার এখানে ফিরে আসবে। তার মানে এটা স্টেবল ফিক্স পয়েন্ট হয়ে গেল। এখান থেকে আমরা সহজেই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স ডট ইকুয়ালস টু সাইন এক্স নিয়ে আমরা শুরু করেছিলাম তার কিছুটা আমরা বুঝতে পারছি। ইমাজিনারি পার্টিকেল আছে এক্স জিরোতে, তো এক্স জিরো মানে কোথায় আমরা জানি না, আমি যেখানে খুশি রাখতে পারি তাহলেই বুঝতে পারবো যে এখানে যদি এক্স জিরো হয় তাহলে ফ্লো আছে, কোন দিকে ফ্লো আছে এই পয়েন্টে ফ্লো আছে।
যদি আমি ঠিক এইখানটায় রাখি তাহলে সেটা কি ফিক্স পয়েন্ট। সেই ফিক্স পয়েন্টের আবার স্টেবিলিটি মানে আছে কতকগুলো জায়গায় কতকগুলো জায়গায় না। এখানে x0, এই যে আমি এটাকে যদি গ্রাফটাকে যে ড্র করেছি, এই জায়গাটা কত আছে? 0 আছে। এই জায়গাটা কত আছে? এই জায়গাটা π/2 আছে। এইখানটায় কত আছে? এখানটায় পাই আছে। এখানটায় কত আছে? এখানটায় 3π/2 আছে। এখানটায় 2 আছে। সুতরাং এই দিকটাও ওইভাবে আমি ইন্ডিকেট করে দিতে পারি। এটা -π/2, এটা -π, এই মাঝেরটা হচ্ছে -3π/2, এইটা হচ্ছে -2π। এইভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো যখন x0টা আছে π/4, এটা হচ্ছে π/2, তাই π/4 মানে এই জায়গায় আছে, তখন এই পার্টিকেল যেটা সেটা খুব জোরে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত π/2টা ক্রস করছে। এইটা যতক্ষণ না ক্রস করছে, এটা যখন ক্রস করে গেছে মানে এইটুকু জায়গা খুব শার্পলি বেড়ে যাচ্ছে ভেলোসিটিটা, কাজে এখানে খুব ফাস্টার যাচ্ছে। আবার যখন π/2 থেকে আমি এর দিকে যাচ্ছি, পার্টিকেলটা স্লো ডাউন করছে। আর এখানে x=π তে একটা স্টেবল পয়েন্ট আছে। তারপরে যদি আমরা আরো বেশি যাই, তখন এখানে দেখতে পাচ্ছি যে আবার এখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই পয়েন্টের দিকে, মানে এই দিকে লেফটের ফ্লোটা হচ্ছে, এখানে রাইটের ফ্লো হচ্ছে। এই লেফটের ফ্লোটা আবার এইটুকু জায়গাতে খুব বেশি আছে, তারপর আবার লেফটের ফ্লোটা এখানে কমতে কমতে এইখানে এলো। এরপরে যদি এটাকে আরো ক্রস করে যায়, তখন আবার ফ্লো আসবে, কিন্তু সেই ফ্লোটা আবার আনস্টেবল হবে, কারণ এটা দূরে চলে যাবে। তাহলে এইভাবে আমরা যদি গ্রাফিক্যালি সলিউশন করি, তাহলে আমরা এটাকে অনেক সুন্দর করে এটাকে বের করতে পারি। ঠিক আছে, আজকে আর প্রসিড করছি না আমি। আমি আবার পরের দিন এটা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে